জীবনানন্দ দাশ বিংশ শতাব্দীর অন্যতম প্রধান বাঙালি কবি। বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে তিনি অন্যতম। গ্রাম বাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়। ফলে তিনি রূপসী বাংলার কবি অভিধায় খ্যাত হয়েছেন। বুদ্ধদেব বসু তাকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেছেন। অন্যদিকে অন্নদাশঙ্কর রায় তাকে বলেছেন শুদ্ধতম কবি। সমালোচকদের অনেকে তাকে রবীন্দ্রনাথ ও নজরুল পরবর্তী বাংলা সাহিত্যের প্রধান কবি বলে মনে করেন। এই এপিসোডে কবি জীবনানন্দ দাশের ব্যক্তিগত ও সাহিত্য জীবন নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। জীবনানন্দ দাশ 1899 সালের 17 ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। তার পিতা সত্যানন্দ দাশগুপ্ত ছিলেন স্কুল শিক্ষক এবং মা কুসুম কুমারী দাস ছিলেন গৃহিণী ও স্বভাবকবি। তিনি 1819 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে অনার্স সহ বিএ ডিগ্রি লাভ করেন। 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইংরেজিতে এমএ করেন। এরপর তিনি আইন বিষয়ে পড়াশোনা শুরু করলেও অচিরেই তা পরিত্যাগ করে 1922 খ্রিস্টাব্দে কলকাতার সিটি কলেজে টিউটর হিসেবে অধ্যাপনা শুরু করেন। সম্ভবত মা কুসুম কুমারী দাসের প্রভাবেই জীবনানন্দ ছেলেবেলায় পদ্য লিখতে শুরু করেন। 1919 সালে তার লেখা একটি কবিতা প্রকাশিত হয়। এটি তার প্রথম প্রকাশিত কবিতা। কবিতাটির নাম ছিল বর্ষা আবাহন। এটি ব্রহ্মবাদী পত্রিকার 1326 সনের বৈশাখ সংখ্যায় প্রকাশিত হয়েছিল। তখন তিনি তার নাম লিখতেন শ্রী জীবনানন্দ দাশ গুপ্ত। 1927 সাল থেকে তিনি জীবনানন্দ দাশ নামে লিখতে শুরু করেন। 1925 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের লোকান্তর হলে দেশবন্ধুর প্রয়াণের শিরোনামে তিনি একটি কবিতা লিখেছিলেন। এই কবিতাটি বঙ্গবাণী পত্রিকার 1332 সনের শ্রাবণ সংখ্যায় প্রকাশিত হয়। তবে কল্লোল পত্রিকায় 1332 বঙ্গাব্দের ফাল্গুন সংখ্যায় তার নীলিমা শীর্ষক কবিতাটি প্রকাশিত হলে আধুনিক বাংলা কবিতার ভুবনে তার অন্নপ্রাশন হয়। জীবনানন্দের জীবদ্দশায় 60টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল। প্রথম প্রকাশিত ঝরাপালক শীর্ষক কাব্যগ্রন্থে তার প্রকৃত কবিত্ব শক্তি ফুটে ওঠেনি, বরং কবি কাজী নজরুল ইসলাম, মোহিতলাল মজুমদার, সত্যেন্দ্রনাথ দত্তের প্রকট প্রভাব প্রত্যক্ষ হয়েছিল। তবে দ্রুতই তিনি স্বকীয়তা অর্জন করেছিলেন। দীর্ঘ ব্যবধানে প্রকাশিত দ্বিতীয় কাব্য সংকলন ধূসর পাণ্ডুলিপিতে তার স্বকীয় কাব্যকৌশল ফুটে ওঠে। বাংলা সাহিত্যের ভুবনে তার লেখার বৈশিষ্ট্যগুলো আলোচনার বিষয় হয়ে ওঠে। তবে শেষের দিককার কবিতায় অর্থ নির্মলতার অভাব ছিল। 60টি তারার তিমির প্রকাশিত হওয়ার পর তার বিরুদ্ধে দুর্বোধ্যতার অভিযোগ ওঠে। নিজ কবিতার অবমূল্যায়ন নিয়ে জীবনানন্দ খুবই ভাবিত ছিলেন। তিনি নিজেই স্বীয় রচনার অর্থায়ন করার অভিপ্রায় ব্যক্ত করেছিলেন, যদিও শেষাবধি তা সম্ভব হয়ে ওঠেনি। তবে কবি নিজেই নিজ রচনার কড়া সমালোচক ছিলেন। তাই 850 বেশি কবিতা লিখলেও তিনি জীবদ্দশায় মাত্র 262টি কবিতা বিভিন্ন পত্রপত্রিকায় ও কাব্য সংকলনে প্রকাশ করতে দিয়েছিলেন। এমনকি রূপসী বাংলার সম্পূর্ণ প্রস্তুত পাণ্ডুলিপি তোরঙ্গে মজুদ থাকার পরও তা প্রকাশের সিদ্ধান্ত নিতে পারেননি। তিনি এই কাব্যগ্রন্থটির নাম দিয়েছিলেন বাংলা ত্রস্ত নীলিমা। তার মৃত্যুর পর এটি রূপসী বাংলা নামে প্রকাশিত হয়। জীবদ্দশায় তার একমাত্র পরিচয় ছিল কবি। অর্থের প্রয়োজনে তিনি কিছু প্রবন্ধ লেখেন এবং প্রকাশ করেন। তবে নিভৃতে গল্প এবং উপন্যাস লিখেছিলেন অনেক, যার একটিও প্রকাশের ব্যবস্থা নেননি। এছাড়া 60টিরও বেশি খাতায় লিটারেরি নোটস লিখেছিলেন, যার অধিকাংশই এখনও প্রকাশিত হয়নি। জীবদ্দশায় অসাধারণ কবি হিসেবে পরিচিতি থাকলেও তিনি খ্যাতি অর্জন করে উঠতে পারেননি। অবশ্য এর জন্য
তার প্রচার বিমুখতাও দায়ী। তিনি ছিলেন বিবরবাসী মানুষ। তবে মৃত্যুর অব্যবহিত পরেই তিনি বাংলা ভাষায় আধুনিক কবিতার পথিকৃতদের একজন হিসেবে স্বীকৃতি পেয়েছেন। জীবনানন্দ দাশের জীবন এবং কবিতার উপর প্রচুর গবেষণালব্ধ গ্রন্থ লিখিত হয়েছে এবং এখনও হচ্ছে। মৃত্যুর পর থেকে 2009 সাল পর্যন্ত তার যে বিপুল পাণ্ডুলিপি রাশি উদ্ঘাটিত হয়েছে, তার মধ্যে উপন্যাসের সংখ্যা 14টি এবং গল্পের সংখ্যা শতাধিক। 1954 সালের 14 অক্টোবর কলকাতার বালিগঞ্জে এক ট্রাম দুর্ঘটনায় জীবনানন্দ দাশ আহত হন। ট্রামের ক্যাচারে আটকে তার শরীর দলিত হয়, ভেঙে যায় কণ্ঠ, উরু এবং পাঁজরের হাড়। চিকিৎসাধীন অবস্থায় 22 অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। অনেকে মনে করেন আত্মহননের উদ্দেশ্যে তিনি ইচ্ছাকৃতভাবে ট্রামের নিচে পড়েছিলেন। আবার অনেকে এটিকে নিছক দুর্ঘটনা হিসেবেই বর্ণনা করেছেন। জীবনানন্দ দাশ 1930 সালের 9 মে ঢাকার ব্রহ্মসমাজ মন্দিরে রোহিণী কুমার গুপ্তের কন্যা লাবণ্য গুপ্তকে বিয়ে করেন। তাদের কন্যা মঞ্জুশ্রী দাস এবং পুত্র সমরানন্দ দাস। অভিনয়শিল্পী অপর্ণা সেন সম্পর্কে তার ভাগ্নি হন। রূপসী বাংলার কবি জীবনানন্দের জীবনের মোটামুটি সবকটি দিকের উপর সংক্ষিপ্তভাবে যতখানি আলোকপাত করা সম্ভব আমরা এই ভিডিওটিতে ততখানি প্রয়াস চালিয়েছি। আশা করছি আমাদের এই উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব আপনাদের মতামত অনুযায়ী আমাদের কন্টেন্টগুলোকে আরও উন্নত করে তোলার। তাছাড়া আর কোন কোন মহান ব্যক্তির কর্ম ও জীবনী সম্পর্কে জানতে চান সে বিষয়েও আমাদেরকে অবগত করুন। আমরা অতি সত্বর সেই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সবশেষে অনুরোধ, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।